নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 10টায় টপ নিউজ এট 10 নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। গ্রেফতার সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত। রাতেই তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয় বিধাননগরের পুরো চেয়ারম্যানকে। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সব্যসাচীকে গ্রেফতার বিধাননগর উত্তর থানার। প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে আজ কোর্টে পেশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। একবার জেনে নেব যে কোন মামলায় এই গ্রেফতারি, কি অভিযোগ? তবে পুরনো একটি তোলাবাজি এবং ভয় দেখানো হুমকির অভিযোগে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করেছে। প্রাক্তন তিনি বিধায়ক ছিলেন, দাপুটের নেতা এবং বিধাননগর পৌর নিগমে তিনি মেয়র ছিলেন একসময়। বর্তমানে চেয়ারম্যান পদে বারাসাত যে সাংগঠনিক পদ রয়েছে সেখানকার তিনি বর্তমানে চেয়ারম্যান পদেও রয়েছেন। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরনো যে মামলা, সেই 1 কোটি টাকার যে মামলা তোলাবাজির অভিযোগ, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতের বেলা বিধাননগর উত্তর থানার পুলিশ তার যে রাজারহাটের ফ্ল্যাট সেখানে যায় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যে তার মেডিকেল করানো হলো এবং তার পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হবে। সব্যসাচী দত্তের বিরুদ্ধে যে অভিযোগ আনছে পুরনো একটি মামলা ছিল। সব্যসাচী দত্ত কি বলছেন শোনাই একবার। অভিযোগ তো যে কেউ করতে পারে, 1 কোটি না 100 কোটিও বলতে পারে। সে 1 টাকাও দিয়েছে যদি প্রমাণ করাতে পারে, আমাকে ফাঁসি কাটে তুলে দিক। আমাদের সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন। আমরা দেখলাম যে রাজ্যে পালা বদলের পর একেবারে অ্যাকশন মোডে পুলিশ। যেদিন এফআইআর সেদিন বিকেলেই গ্রেফতার করা হলো সব্যসাচীকে এবং তাকে যখন আজকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হলো, মেডিকেল করে নিয়ে আসার সময় তার সাথে কথা বলা সম্ভব হয়েছিল। তার রিয়াকশন কেমন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তাও তিনি কিন্তু যখন তাকে মেডিকেল করানো হয় তিনি কিন্তু একেবারে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমনটাই তিনি স্পষ্ট করছেন। যেহেতু তিনি জানাচ্ছেন পুরনো একটি মামলা, যে মামলায় যার বিরুদ্ধে যিনি অভিযোগ করছেন তিনি একসময় জেল খেটেছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে দেখা গেল সব্যসাচী দত্ত তাকে গ্রেপ্তার করা হলো। এবং এই মামলা যেহেতু পুরনো মামলা ছিল, 1 কোটি টাকার বেশি তোলা চাওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল এই সল্টলেকের ব্যবসায়ীকে। যে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল, এর আগে সেই ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছিল, তিনিও এমনটা স্পষ্ট করেন। কিন্তু দেখা গেল যখন রাজ্যে পালা বদল, তার পরবর্তী ক্ষেত্রে সেই মামলায় সব্যসাচী দত্ত, যিনি বিধাননগর পৌর নিগমের বর্তমানে চেয়ারম্যান, বারাসাত সাংগঠনিক পদে তিনি চেয়ারম্যান হয়ে রয়েছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং তিনি জানাচ্ছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ। কিন্তু অনুপ, সব্যসাচী তিনি তো বললেন যে 1 টাকাও নেওয়া হয়নি, তাহলে মামলাটা ঠিক কি? অনুপের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, গতকাল বিকেলেই এফআইআর এবং রাতেই গ্রেফতার করা হয় সব্যসাচী দত্তকে। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর, খুনের হুমকি, তোলাবাজির অভিযোগ, সল্টলেকের ব্যবসায়ীর 2018 সালে 1 কোটি 5 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ। গতকাল সন্ধ্যে সব্যসাচীর রাজারহাটের আবাসনে হানা দেয় পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে তোলাবাজির প্রমাণ পাওয়া গিয়েছে, পুলিশ সূত্রে এমনটাই খবর। কোনো মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। দেখুন অভিযোগ তো 1 কোটি তো কম করেছে, 100 কোটি বলতে আরো বেশি, 100 কোটি বলতে পারে। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন সরাসরি। অনুপ, সব্যসাচী তিনি বলছেন যিনি অভিযোগ করেছেন তিনি নাকি আসামি, এমনটা অভিযোগ তিনি করছেন। একবার সব্যসাচী দত্ত তিনি যে অভিযোগ করছেন, যে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তিনি কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং বাস্তবে এই যে ব্যবসায়ী তাকে পুলিশের পক্ষ থেকে বিধাননগর উত্তর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পান এবং একটি অডিও ক্লিপ কিন্তু তিনি প্রকাশ্যে এনেছিলেন যে ত্রিপুরায় যে ভোট, সেই ভোটের পরবর্তী ক্ষেত্রে বলা হয় ভোটের জন্য কিন্তু টাকা চাওয়ার দাবি করা হয়েছিল। 1 কোটি টাকার বেশি টাকার দাবি করেছিল সব্যসাচী দত্ত। তার পরবর্তী ক্ষেত্রে তিনি বিধাননগর উত্তর থানায় সেই সময় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। যে অভিযোগের ভিত্তিতে সময় পুলিশ তদন্ত করে, তখন দেখা যায় সেই ব্যবসায়ী তিনি কিন্তু প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন। তার পরবর্তীতে জামিন পায় এবং তার পরিবার এবং তার পক্ষ থেকে আরো অভিযোগ করা হয় যে ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেসের ভোট ছিল, সেই ভোটের সময় সব্যসাচী দত্ত তৎকালীন ত্রিপুরার দায়িত্বে ছিলেন এবং সেখানে ভোটের জন্যই কিন্তু টাকা চাওয়া হয়। একটি অডিও ক্লিপ
প্রকাশ্যে এসেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছিল এবং সেই মামলা যখন এফআইআর হিসেবে লঞ্চ করা হয় তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সব্যসাচী দত্ত তাকে গ্রেপ্তার করা হলো। এই যে গোটা ঘটনা সেই পরিপ্রেক্ষিতে সব্যসাচী দত্ত দাবি করছে তিনি 1 টাকাও নেননি এমনটা অভিযোগ করছে। উল্টে বলা হচ্ছে যে এই ব্যবসায়ী তিনি কিন্তু প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন এবং পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ আগে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে জামিন পায়, কিন্তু সেই ব্যবসায়ী একটি অডিও ক্লিপ প্রকাশ এনেছিল ত্রিপুরার যে ভোট সেই ভোটে 1 কোটি টাকার বেশি দাবি করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে অভিযোগ দায়ের এফআইআর হিসাবে গণ্য করা। ধন্যবাদ অনু। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। এবার হেরিটেজ তকমা ভাড়িয়ে প্রতারণা, হ্যাঁ এমনটাই অভিযোগ উঠছে। ইউনেস্কোর নামে জালিয়াতি ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। দুর্গাপুজোর হেরিটেজ তকমা ভাড়িয়ে প্রতারণা। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, মূলত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুছন্দা সেনের নামে এই অভিযোগ। একই সঙ্গে মধুছন্দা সেনের যে একটি সংস্থা অর্থাৎ মাস আর্ট সোসাইটি নামে যে এনজিও, সেই এনজিও নিয়ে মূলত এই অভিযোগ। যে বিষয়টা দেখা যাচ্ছে যে জয়দীপ মুখোপাধ্যায় তিনি মেঘদূতম ট্রাভেলস এর কর্ণধার, তিনি অভিযোগ করছেন যে এই যে সংস্থা সেই সংস্থার নাম করে মধুছন্দা সেন এবং তার একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস যিনি তার ডিরেক্টর ছিলেন তিনিও, তারা যে শহরের 24টি পুজোকে ইউনেস্কোর প্রতিনিধিত্ব পাইয়ে দেওয়ার নাম করে, অর্থাৎ ইউনেস্কোর প্রতিনিধিরা তাদের সঙ্গে যুক্ত, অর্থাৎ পার্টনারশিপে রয়েছে এবং এই 24টি পুজোকে প্রিভিউ করা হয়, অর্থাৎ আগে থেকেই দেখানোর সুযোগ দেওয়া হয় এবং বলা হয় যে ইউনেস্কো থেকে লোক এসে এই পুজোগুলোকে তারা সিলেক্ট করবেন। এই প্রলোভন দেখিয়ে 4000 টাকার বিনিময়ে এক একটা টিকিট 4000 টাকা করে তার এমনই অভিযোগ করছেন জয়দীপ মুখোপাধ্যায়, যিনি মেঘদূতম ট্রাভেলস এর একজন কর্ণধার এবং পাশাপাশি তার আরো একটি পরিচয় রয়েছে, তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্গাপুজোকে বাইরে নিয়ে যান এবং দুর্গাপুজোকে সত্যি কি ইউনেস্কোর সঙ্গে পার্টনারশিপ ছিল এই মাস আর্টসের? দেখুন, এটা দেখা যাচ্ছে যে জয়দীপ মুখোপাধ্যায় তিনি একাধিক অভিযোগ করেছেন ইউনেস্কোতে এবং তার অভিযোগের ভিত্তিতে তার যখন রিটার্ন মেল আসে এবং দিল্লির ইউনেস্কোর যিনি প্রতিনিধি রয়েছেন, যিনি ডিরেক্টর রয়েছেন, তার পক্ষ থেকে যে মেল করা হয় সেখানে ডিরেক্ট বলা হয়েছে যে এই রকম প্রতিনিধিত্ব কোনো মাস আর্ট সোসাইটি নামে যে সংস্থার কথা বলা হচ্ছে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই, এমনই কিন্তু পরিষ্কার ইমেলে উল্লেখ রয়েছে। অনিন্দিতা, একেবারেই মূল অভিযোগ হচ্ছে ইউনেস্কোর নাম ইউজ করে ফ্রডলেন্স এগেনস্ট ইউজিং ইউনেস্কো নেম অ্যান্ড লোগো ফর বাই মাস আর্ট in 2022, 23 and 24 that UNESCO is a partner with Mass Art, which is completely false. It's a fraudulent act done by this organization. এবং ইন্দোনেশিয়ান ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম এবং কালচার, ওনার ওয়াইফের নামে যে অর্গানাইজেশনটা মাস আর্ট, উইচ ইজ শি হ্যাপেন্স টু বি দ্য প্রেসিডেন্ট অফ মাস আর্ট, মধুচন্দ্র সেন, ধ্রুবজ্যোতি বাসু আলাইস শুভ, হি ইজ দ্য সেক্রেটারি, সায়ন্তন মৈত্র মনে ভাইস প্রেসিডেন্ট, এরা ইউনেস্কোর নাম এবং লোগো ইউজ করে ফ্রডলেন্স করেছে। এই পরিপ্রেক্ষিতে ইউনেস্কো আমার সঙ্গে কথা হয়েছে এবং রিটেন দিয়েছে ইউনেস্কো দ্যাট দে হ্যাভ নট has no role in the selection of the 24 pandals nor any financial or commercial engagement with mass art এবং এটা নিয়ে ওরা deeply concerned about the incidents and ওরা ম্যাটারটা সিরিয়াসলি নিচ্ছে। এই ইমেল আমাকে ইউনেস্কো 18 সেপ্টেম্বর 2025 এবং আবার 8 অক্টোবর 2025 করেছে। ফলতা ত্রাস জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে, একেবারে বাংলা নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেছে এসটিএফ। ফলতার ত্রাস পুষ্পাকে আদালতে পেশ। এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন ফলতাবাসী এবং কালকেই দেখিয়েছিলাম আমরা যে যখন এই জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হলো তারপর কিরকম উচ্ছ্বাসের ছবি গোটা ফলতা জুড়ে। এই জাহাঙ্গীর খান পুষ্পা তাকে আদালতে পেশ, জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে পেশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি আনিসউদ্দিন। একবার জেনে নি এই যে ফলতা ত্রাস জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে। একেবারেই দেখো, জামিন অযোগ্য ধারায় একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার
26/2, 117/2, 118/2, 305B, 109, 308, 324/4, 304/5 এবং 3-5 ধারায় মামলা রুজু করা আছে, যেখানে খুনের চেষ্টা, গুরুতর জখম, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করা, আঘাত করা, চুরি, চাঁদাবাজি, ছিনতাই, সম্পত্তি নষ্ট এবং দলবদ্ধভাবে যে অপরাধ সংগঠনের মতো মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। গতকাল রাতেই ফলতা থানাতে নিয়ে আসা হয় জাহাঙ্গীর খানকে এবং আজ সকালেই ডায়মন্ড হারবার আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডায়মন্ড হারবার আদালত চত্বর জুড়ে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে, যেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে সকাল থেকেই। এবং একেবারেই যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পর গতকালই দেখা গেছে যে ফলতাতে যেভাবে জনরোষ আছড়ে পড়েছিল, সেই বিষয় মাথায় রেখে একেবারেই আদালতের যে নির্ধারিত সময় তার আগেই, অনেকটা আগেই সকালবেলায় তাকে ডায়মন্ড হারবার আদালতে পাঠানো হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব ঠিক ডায়মন্ড হারবার আদালতকে যেভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে, তার পাশাপাশি যে সমস্ত বিচারাধীন যারা রয়েছে তাদেরকে কিন্তু এই গেট থেকে তাদের বিভিন্ন খতিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং জাহাঙ্গীর খানের যে ডায়মন্ড হারবার আদালতে আনা হয়েছে, সেখানে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে একাধিক মামলা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে, সেখানে কিন্তু ডিম থেরাপি চলছে। ফলে তো এই জাহাঙ্গীর খান যে ডায়মন্ড হারবার আদালতে আনা হয়েছে, তারপরে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের নিরাপত্তা একেবারেই আঁটোসাঁটো করা হয়েছে। ধন্যবাদ আনিস। জাহাঙ্গীরের বিরুদ্ধে খুনের অভিযোগ, মেয়েকে খুনের অভিযোগে সরব বাবা। আমার মেয়েকে মেরে দিয়েছে এবং আমার বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে এবং ফলতার বুকে যেভাবে সন্ত্রাস চালিয়েছে, বজবজ থেকে ফলতা থেকে শুরু করে জায়গা জমি, মেয়ে পাচার এবং নেশাগ্রস্ত মাল এবং সোনা এবং অভিষেক ব্যানার্জির সাথে ডাইরেক্টের ছিল, লিঙ্ক ছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে। আমি চাইছি এখন সুস্থ বিচার চাইছি, ফাঁসি এবং ওকে এনকাউন্টার করার আমার দাবি আছে। অবশেষে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, পালিয়েও নিস্তার পেলেন না ফলতার ত্রাস পুষ্পা। ভোটের পর থেকেই উধাও, নেপালে পালানো ছক কষেছিলেন জাহাঙ্গীর, শেষ পর্যন্ত পুলিশের জালে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর, রাজ্য পুলিশের STF এর জালে ফলতার ত্রাস। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতার ত্রাস, তার ভয়ে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, জমি কেনাবেচা থেকে সভা সমিতি, তার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না। বিরোধীদের দাবি ফলতায় আইনের শাসনের চেয়ে জাহাঙ্গীরের নির্দেশই বেশি চলত। ভোটারদের হুমকি, ভোট দিতে বাধা, ফলতায় জাহাঙ্গীরকে নিয়ে অভিযোগের পাহাড়। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাসখানেক ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকি, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো, নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। 26-এর ভোটে ফলতায় তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীরের ভোট সন্ত্রাসের জেরে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই ভোটে প্রচারের শেষ দিনে ময়দান ছেড়ে পালিয়ে যান জাহাঙ্গীর। রাজ্যে পালাবদলের পরই পলায়ন পুষ্পার। বাঘ থেকে একেবারে বিড়াল, সন্ত্রাস উধাও, ভোটেও ফলতায় শোচনীয় পরাজয়, জামানত বাজেয়াপ্ত। এসবের মধ্যেই তাঁর রক্ষা কবচ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই উধাও পুষ্পা। গোয়েন্দাদের দাবি নেপালে পালানো ছক ছিল জাহাঙ্গীরের। উত্তরবঙ্গ হয়ে নেপাল সীমান্ত দিয়ে পালানো ছক করেছিলেন। জাহাঙ্গীরকে নেপাল পালাতে সাহায্য করেছিলেন তার ঘনিষ্ঠরা। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে নেপালে যোগাযোগ করেন জাহাঙ্গীর। ছেলেকে নেপালে স্কুলে ভর্তিও করান। নেপালেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা ছিল। পরিকল্পনা সফল হওয়ার আগেই STF এর জালে। কিছু বলবেন? 5ই জুন কামালগাজী থেকে এনআইএর হাতে গ্রেপ্তার হন শওকত। ডায়মন্ড মডেলের আরেক ত্রাস, এবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর। নিউজ 18 বাংলা। বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয়েছে, এরপর লোকসভাতেও তৃণমূল ভেঙে চুরমার। এবার
তৃণমূলের দিল্লিতে যে অফিস, সেই দিল্লির অফিসও কি হাতছাড়া হবে তৃণমূলের? কলকাতার পর দিল্লির অফিসও কি হাতছাড়া হবে? দিল্লিতে তৃণমূল অফিসের ঠিকানা কি বদল হবে? কারণ এতদিন সাংসদ পার্থ ভৌমিকের দিল্লির বাড়িতে তৃণমূলের অফিস ছিল। বারাকপুরের সাংসদ পার্থ, তিনি এখন বেসুরো। তার নামে থাকা বাংলোয় তৃণমূল কার্যালয়ে তার আপত্তি রয়েছে। তাহলে এবার কি হবে? আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তাহলে কি দিল্লিতে এবার তৃণমূলের অফিসের ঠিকানা বদল হবে? দেখো, বিষয়টা হচ্ছে যে যেহেতু তিনি বিদ্রোহী ব্লকের নাম লিখিয়েছেন, গতকালকে তাকে দেখতে পাওয়া গিয়েছে যে দিনভর এদের সঙ্গে বৈঠক করতে। ফলে সে অর্থে দাঁড়িয়ে তিনি যদি চিঠি লেখেন, কারণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ফ্ল্যাটগুলো বা তারা যে বাংলোগুলো পান সেগুলো দেওয়া হচ্ছে নগরায়ণ মন্ত্রকের তরফ থেকে। তাদের কাছে যদি তিনি আবেদন করেন, সেই আবেদনের প্রেক্ষিতে যদি তার বাড়ি তাকে ফিরিয়ে দেওয়া হয় বা তিনি যদি মনে করেন যে তিনি বাড়িটি ছেড়ে দেবেন, অন্য কোথাও যাবেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বাংলা হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 2024 তিনি যখন লোকসভা নির্বাচনে যখন তিনি সাংসদ হন, সে অর্থে দেখতে গেলে যে পার্থ ভৌমিক তিনি যে বেশিরভাগ সময় দিল্লিতে কাটাতেন বা সংসদের সময় বিভিন্ন সময় তিনি কাটাতেন, এমনটা নয়। ফলে তিনি তার যে বাড়ি, যেটি তিনি পেয়েছিলেন পদাধিকার বলে, এবং তিনি যেহেতু রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, সেখান থেকে তিনি সাংসদ হয়ে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তার যে সুযোগ সুবিধা অনেকটা বেশি ছিল। তখনই এটি তিনি দলীয় কার্যালয় হিসেবে তিনি এটাকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিলেন। কিন্তু এখন তিনি তার নিজের অবস্থানই বদল করেছেন এবং যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদদের যে বিদ্রোহী ব্লক বা গ্রুপ, তার মধ্যে তিনি নাম লিখিয়েছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে তার সিদ্ধান্তের উপরে নির্ভর। সূত্রের খবর, তিনি এই বিষয়ে তিনি কথা বলা শুরু করেছেন এবং সম্ভবত তিনি সংসদকে তিনি চিঠি দিয়েও জানাবেন সংসদে যে তিনি বাড়িটি ছেড়ে দিতে চান, পরিবর্তে অন্য কোথাও তিনি উঠে যেতে চান। ফলে সেদিক থেকে দেখতে গেলে যেখানে বাড়িটি পার্টি অফিস রয়েছে, সেটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। একেবারে ধন্যবাদ আবির। রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সব রকম সহযোগিতা, বাংলার উন্নয়ন এবং দেশের নিরাপত্তার স্বার্থে একজোট। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, কাকলি ঘোষ দস্তিদার। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं, जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार, राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो सांसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है, हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है, और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं, 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया, हम काम करना चाहते हैं आम जनता के लिए। ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ है। हम जो उनका पॉलिसी, जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है। क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए। उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल के बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। এবার বজবজের ছবি দেখাবো। বজবজে কাউন্সিলরদের বিরুদ্ধে পোস্টার পড়লো। পুরসভা অফিসের যে গেট, সেই গেটে পোস্টার স্থানীয়দের। কাউন্সিলরদের ছবি দিয়ে দুর্নীতির অভিযোগে পোস্টার। আমাদের সঙ্গে সমীর মণ্ডল রয়েছেন প্রতিনিধি। সমীর, কি অভিযোগ করা হচ্ছে পোস্টার দিয়ে?
দেখো যেটা বজবজ পৌরসভার গেটের সামনে কাউন্সিলরদের নামে পোস্টার লাগিয়ে চললো বিক্ষোভ। স্থানীয়দের বাসিন্দা যে অভিযোগ বিক্ষোভ দেখায় যে কাউন্সিলরদের বিরুদ্ধে প্রত্যেকটি কাউন্সিলর এর ছবি লাগিয়ে তার পাশে তার দুর্নীতি লিখে লাগানো হয়েছে, লাগিয়ে ওখানে বিক্ষোভ দেখায় পোস্টার লাগিয়ে। এবং বিক্ষোভের পাশাপাশি এদের বক্তব্য যে ওখানকার পৌরসভার চেয়ারম্যান আছে গৌতম দাশগুপ্ত, তারও আছে এবং তার ভাইয়েরও আছে, এবং ওখানকার যারা আরো যারা আছে সানি বলে একজন, তারও পোস্টার আছে। এবং সবার প্রত্যেকটি 20টা ওয়ার্ডের মধ্যে 20 জনেরই 19 জনের নামে পোস্টার পড়েছে। পোস্টার ফেলে এবং বিক্ষোভ দেখিয়েছে যে এদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। তার মধ্যেই একটা তো একজন তো অ্যারেস্ট হয়ে আছে, মিঠু ঠিকাদার, এখনো পুলিশ হেফাজতে আছে। এবং এখনো যে আরো 18টা কাউন্সিলর আছে সেই কাউন্সিলরদের বিরুদ্ধে পোস্টার লাগিয়ে বিক্ষোভ, যে এদের প্রত্যেকটা কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতে জিতেছিল এবং এরা নানাভাবে অত্যাচার করেছে, নানাভাবে টাকা করেছে এবং নানাভাবে অত্যাচার, তারই বিরুদ্ধে এই পোস্টার এবং বিক্ষোভ দেখা যায়। বেশ, ধন্যবাদ সমীর।